আসসালামু আলাইকুম। প্রচন্ড শীত বাইরে। ভাবছিলাম যে একটু বের হব। কিন্তু বের হবো কি হব না এরকম একটা উভয় সংকটে ভুগছি, ডিলেমায় ভুগছি। তো যাই হোক বের হব। কিন্তু বের হওয়ার আগে আপনাদের সঙ্গে একটু আলাপ করে যেতে চাই। যে বিষয়টা নিয়ে আলাপ করতে চাই আজকে সেটা হচ্ছে দেবের 'রঘু ডাকাতের' পোস্টার আর সিয়ামের একটি স্ট্যাটাস। আমাদের সিয়াম আহমেদ, হ্যাঁ। এবং সিয়াম আহমেদকে আমাদের শাকিব খান সুপারস্টার বলে সম্বোধন করেছেন। সে বিষয় নিয়েও কথা বলব। আশা করছি আলোচনায় সঙ্গে থাকবেন। আর লাইক শেয়ার করে দিবেন একটু। আপনারা লাইক শেয়ার করলে আমার ভাল লাগে। সরল মনে বলে ফেললাম। যাই হোক, দেবের যে 'রঘু ডাকাতের' পোস্টারটা দিয়েছে, ওরা প্রকাশ করেছে পূজায় ২০২৫ এর পূজায় ওরা সিনেমাটা আ মুক্তি দেবে। আমার কাছে ইন সাম এক্সটেন্ড এই পোস্টারটা দেখে কোনোভাবেই দেবকে আমি চিনতে পারছি না যে এটা দেব। যদি কেউ না বলে দিত যে এইটা 'রঘু ডাকাত' দেবের ছবি, এটা দেবের চেহারা। এটা যদি কেউ এটা যদি উল্লেখ করা না হইতো তাইলে আমি ভুল করতাম এটা দেব। আপনারা কারা এই জাস্ট এই ছবিটা দেখে বুঝতে পারতেন যে এটা দেব? একটু কমেন্ট করে জানাবেন। আমি তো আমি তো কনফার্ম যে আমি ভুল করতাম এটা দেব। এখন আসেন পোস্টারের আ পোস্টার নিয়ে একটু কথা বলি। পোস্টারটা কিরকম হইছে? পোস্টারটা এক কথায় ভয় পাইয়ে দেবার মতো একটা পোস্টার। আছে না যে অনেকগুলো ছবি দেখছেন, হঠাৎ করে একটা ছবিতে গিয়ে চোখ আটকে যায়, "আরে এটা কিরে?" আটকে গিয়ে আবার, "আরে এটা কি? আরে!" মানে কয়েক ধাক্কা খাবে পোস্টারটা দেখে। কয়েকটা আ স্টেপে ধাক্কা খাবে যে, "আরে চোখটা কি? আরে ভাই রে ভাই! কপালের ২ ভ্রুর মাঝখান দিয়ে আবার লাল একটা এটা কি? ওরে বাবারে! এত হিংস্র কেন? আবার কালো একটা চাদর দিয়ে ঢাইকা রাখছে কেন?" বহু প্রশ্ন এটা নিয়ে। অনেক প্রশ্ন আসবে। এখন সিনেমার নাম যেহেতু 'রঘু ডাকাত' তার মানে এটা আ এটা দিস ইস ফর সিউর যে দেব এখানে একটা ডাকাতের ক্যারাক্টার করছে। এবং ডাকাতের গেটআপেই সে পোস্টারটা রিভিল করছে। 'রঘু ডাকাত' কে? আমার জানা নাই 'রঘু ডাকাত' কে। তবে আমি যেটা ধারণা করতে পারছি 'রঘু ডাকাত' এরকম কোন ডাকাত হবে যে ছোটবেলায় অ্যা বাচ্চারা যখন ঘুমাইতে চাইত না, খাইতে চাইত না, তখন মায়েরা একটা ডাকাতের গল্প বলত যে, "ওই তাড়াতাড়ি খা, অমুক ডাকাত আসবে। এই তাড়াতাড়ি খায় নে, তাড়াতাড়ি ঘুমায় যা, অমুক ডাকাত আসবে।" আরে ভাই ডাকাত আসলে ঘুমাবে কোত্থেকে? ও তো হুড়মুড় করে অন্য কোনো প্রিপারেশন নিবে। আর ডাকাত আসলে খাওয়া আসবে কোত্থেকে? ডাকাত আসলে কি খাবার সব খেয়ে নিয়ে যাবে নাকি? যাই হোক বাচ্চাদেরকে বোঝানোর জন্যে, বাচ্চাদেরকে খাওয়ানোর জন্যে, ঘুমানোর জন্যে একটা ডাকাতের নাম বলা হইতো। তো রঘু ডাকাত ইস ওয়ান অফ দেম। আমার যতটুকু মনে হয় যে এটা রূপকথার কোনো গল্প, রূপকথার কোনো ডাকাত, যেই ডাকাতের একটা পেছনের গল্প আছে। এই ডাকাতটা খুবই হিংস্র, খুবই ভয়াবহ। সবাই তাকে ভয় পায়। কিন্তু সে আসলে এরকম ছিল না। সে পরিস্থিতির শিকার হয়ে এরকম হয়েছে। এবং এই রঘু ডাকাত কাইন্ড অফ আ ডন, পুষ্পা, কেজিএফ, খাদান এই টাইপের কোনো একটা ফিল দিবে সিনেমায়। এবং রঘু ডাকাত কখনো ধরা পড়বে না, কখনো মারা যাবে না। তাইলেই রঘু ডাকাতের সিকুয়াল হবে। রঘু ডাকাত একটা একটা ব্র্যান্ড হয়ে যাবে রঘু ডাকাত। এখন যেসব সিনেমা হচ্ছে, প্রত্যেকটা সিনেমাই সবাই পার্ট 2 চায়। সিনেমা ভালো হইলেই পার্ট 2 চায়। আর ডিরেক্টররাও একটা লাস্টের দিকে এমন কিছু একটা রেখে দেয় যে সে এখান থেকে পার্ট 2 তে যেন মুভ করতে পারে। 'প্রিয়তমা' সিনেমাটা যখন হইল শাকিব খানের, তখন সবাই 'প্রিয়তমা পার্ট 2' চাইতেছিল। কিন্তু পার্ট 2 তো হওয়ার আর অপশন নাই। শাকিব খান তো মারা গেছে। পার্ট 2 কেমনে করবে? এখন দেখেন খাদানেও কিন্তু দেব মারা গেছে। দেবের ছেলে আসছে। তো এই যে 'প্রিয়তমাতেও কিন্তু পার্ট 2 করার একটা অপশন আছে।
শাকিব খানের ছেলে এসে প্রিয়তমা পার্ট 2 করবে এবং শাকিব খানের হত্যার প্রতিশোধ নেবে। শাকিব খানকে হত্যা করা হয়েছে কিন্তু তার প্রতিশোধ নেওয়া হলো না। একটা ইনসিডেন্ট কিন্তু মানে অসমাপ্ত রয়ে গেল। ওই জায়গা থেকে প্রিয়তমা পার্ট 2 হওয়ার একটা সম্ভাবনা রয়েই যায়। আবার আ আমি প্রিয়তমা পার্ট 2 বলছি। আমি রাজকুমার পার্ট 2 এর কথা বলতে চাচ্ছিলাম যে, রাজকুমারে কিন্তু এই বিষয়টা রয়েই যায়। আর প্রিয়তমার বিষয়ে যেটা সেটা হচ্ছে যে নায়িকা মারা যায়। এখন শাকিব খান বুড়া হয়ে গেছে। তো এইটার পার্ট 2 আবার কেমনে করবে? শাকিব খান তো আর বিয়েই করে নাই। তো ওইখানে কোন একটা ক্যারিকেচার করতে পারে সেটা হচ্ছে গিয়ে যে ওই যে আ প্রিয়তমার শাকিব খানের সঙ্গে যার বিয়ে হবার কথা ছিল, সেই মেয়েটার সঙ্গে somehow শাকিব খানের বিয়ে হয়ে যায় এবং তারপরে তার আর ভাল লাগে না। সে আ মানে সন্ন্যাস গ্রহণ করে এবং আলাদা হয়ে যায়। ঘোরাফেরা করে, বৃদ্ধ হয়ে যায়। এক জায়গায় একটা এলাকায় সে একা যেয়ে বসে থাকে। তার পেছনের একটু রিভার্স করে ওইখান থেকে একটা গল্পটা আবার টেনে নিয়ে আসা যায়। আসলে আমি যারা লেখালেখি করে তারা তাদের মাথায় অনেক কিছু ঘোরাফেরা করে। অনেকগুলো নাটকের স্ক্রিপ্ট রাইটার আমি। যার কারণে অনেক কিছু আসে আমার মাথায়। তো যাই হোক প্রিয়তমা আর রাজকুমার থেকে বেরিয়ে ইয়েতে চলে আসি। রঘু ডাকাতে চলে আসি। এখন রঘু ডাকাত দেব করার কেন এই সাহসটা পেল? এসবিএফ যদিও পোস্টারে একটা আ সিম্বল দেয়া আছে এসবিএফ এটা প্রোডিউস করবে। আমার মনে হয় এখানে দেবও প্রোডিউসার হিসেবে এখানে থাকতে পারে। থাকার সম্ভাবনা আছে। দেবের খাদান সুপারহিট হইছে। ওদের ভাষ্যমতে। ওরা বলছে কলকাতা। আমি তো আর দেখি নাই, যাই নাই। তো খাদান যেহেতু সুপারহিট হইছে এখন দেব চেষ্টা করবে এই টাইপের সিনেমা আরো ৩-৪ টা করার। শুধু দেব নয়, জিতও এগিয়ে আসবে এই টাইপের সিনেমা নিয়ে। এবং কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু এখন আবার ঘুরে দাঁড়াবে। তো ওভারঅল আ রঘু ডাকাতের যে ফিল দেয়ার কথা, যে অ ভাইবটা দেয়ার কথা দর্শকের হৃদয়ে পোস্টারটা দিয়ে সেই ভাইবটা কিন্তু দিতে পোস্টার সক্ষম হয়েছে। একটা হিংস্রতা, একটা ভয়াবহতা মানে যেই ভায়োলেন্স চায় মানুষ, সেই ভায়োলেন্স এর একটা আ ফ্লেভার কিন্তু দিয়ে দিছে। একটা স্মেল দিয়ে দিছে। এখন এই স্মেল, এই ফ্লেভার, এই ঘ্রাণ শুঁকে এই রঘু ডাকাতের দিকে সবাই ছুটবে। এবার আসেন আমাদের সিয়াম আহমেদের কাছে আসি। সিয়াম আহমেদ তার ভেরিফাইড ফেসবুক পেজে ডিসেম্বরের ৩১ তারিখে একটা পোস্ট দিছে। তার 'জঙ্গলি' সিনেমার একটা লুক দিয়ে এবং সেখানে সে অনেক আবেগ নিয়ে সে কিছু কথা লিখেছে। আমরা আগে কথাগুলো একটু শুনি, নাইলে আলোচনা করতে একটু অসুবিধা হবে বা আলোচনার সঙ্গে কানেক্ট হইতে একটু প্রবলেম হবে। অভিনেতাদের জীবনে মাঝে এমন চরিত্র আসে যার কারণে সে নিজের সর্বস্ব দিয়ে দিতে রাজি হয়ে যায়। জঙ্গলি আমার জীবনে তেমনই এক চরিত্র হয়ে এসেছে এই বছর। হয়তো চুল-দাড়িতে এক্সটেনশন লাগালেই হতো, তবুও প্রায় ৭ মাস চুল-দাড়ি কাটিনি। ৭ মাস সিয়াম আহমেদ চুল-দাড়ি কাটে নাই জঙ্গলি সিনেমাটাতে ক্যারেক্টারে ঢোকার জন্যে, ক্যারেক্টারটাকে লালন-পালন করার জন্য, ক্যারেক্টারের পারফেকশন আনার জন্যে। আমাকে এক ডিরেক্টর বলেছে, আমি পরেরটুক পড়ছি তার আগে একটা কথা বলে নেই। আজকেই এক ডিরেক্টর তিনি বাংলাদেশে থাকেন না, আসবেন। অনেক বড় বাজেটের একটা সিনেমা তিনি বানাবেন সামনে। তো ওই ডিরেক্টর আক্ষেপ করে বলেছে, "বাংলাদেশে কেন একটা আমির খান নাই? বাংলাদেশে কেন একটা আমির খান নাই? সবই আছে, সালমান আছে, শাহরুখ আছে, আমির কেন নাই?" তো আমির খান বলতে এটা বুঝাইছে যে আমির খান ইস ওয়ান অফ দ্যা ফাইনেস্ট অ্যাক্টর অফ ইন্ডিয়া, যে সবকিছু পারফেক্ট করার চেষ্টা করে। একেবারে পারফেকশনিস্ট অ্যাক্টর বলা হয় ভারতে, বলিউডে। তো ওই জায়গা থেকে সিয়াম আহমেদের ক্যারিয়ারটা তো কেবল শুরু হইল। আমির খানের ক্যারিয়ার তো দীর্ঘ ৩০-৩৫ বছরের বেশি হবে। তো সিয়াম আহমেদের ক্যারিয়ার তো ৭ বছরও হয় নাই সিনেমায়। তো এই
এই ছেলেটিকে আমার কাছে মনে হয়েছে ইন সাম এক্সটেন্ড যে এ একজন আমির খান বাংলাদেশে হইতে পারে। কারণ সেও তার দেখছি আমি তার কাজের প্রতি তার একটা পারফেক্ট হওয়ার একটা প্রবণতা যে যতটা পারফেকশন আনা যায় কাজের ভেতরে সে চেষ্টা করে ততটা পারফেকশন আনার জন্য। আমি যখন পোড়ামন ২ এ তার সঙ্গে অভিনয় করি তখন আহ, আমি একটা ভিলেনের ক্যারেক্টার করছিলাম সেখানে খল চরিত্র। তো সিয়াম আহমেদ যখন ওই ফাইট এর দৃশ্যতে আমাকে মারার দৃশ্য হচ্ছিল, মারতে হচ্ছিল, তখন কিন্তু সে আমাকে যে ধরছে, এই ধরা এবং ধাক্কাধাক্কি ধস্তাধস্তি যে হচ্ছে এগুলো সে একেবারে রিয়েলটাই দিছে। একেবারে সত্যি সত্যি ধরছে, সত্যি সত্যি ধাক্কা দিছে, সত্যি সত্যি বাসের সঙ্গে আমাকে ল্যাপটাইম ল্যাপটাইম রাখছে। আমি মোটামুটি ব্যথাই পাচ্ছিলাম, বাট একটা পাল্টা রিয়াকশন হয় না, উল্টা ফোর্স। ও ধাক্কা দিচ্ছে, আমিও ধাক্কা দিচ্ছি, ওতে একটু ব্যালেন্স হচ্ছিল। এই যা বাদ বাকি কিন্তু আমি ওই সিনেমা করতে যেয়ে আমার পা মচকায় গেছে, অলমোস্ট পা ভেঙে গেছিল মনে হয়, এত জোরে আওয়াজ হয়েছিল। ওকে তো বাস থেকে আমার টেনে হ্যাচড়ায় নামানোর কথা, ও নিজেকে এমন ভাবে রিয়েল একটা অ্যাক্টিং করার জন্য, মানে কাউকে যদি আমি টেনে নামাই সে তো নিজের ইচ্ছে নামবে না, সে চেষ্টা করবে বাসের থেকে যাওয়ার জন্য। আর অভিনয়টা কি, অভিনয়টা হচ্ছে সে চেষ্টাও করবে আবার সে খুব কৌশলে চলেও আসবে। কিন্তু ও অভিনয়টা এত রিয়েল করার চেষ্টা করছিল যে ও বাস থেকে নামতে চাচ্ছিল না, নামতে পারছিল না, আর আমি ওরে নামাইতে পারতেছিলাম না। এবং এই ধস্তাধস্তির ভিতরে ওইটা একটা ৬ নম্বর বাস ছিল, যেটা এখন আর ঢাকা শহরে দেখা যায় না, এবং বাসটা থেকে মাটিটা ছিল অনেক নিচে, মানে বাসের যে পাদানি থেকে মাটিটা অনেক নিচে ছিল রাস্তাটা, এর উপর আবার রাস্তাটা ছিল একপাশে ঢাল। তো আমি এক পা যখন দিলাম মাটিতে, পায়ের ব্যালেন্স রাখতে না পারে ওর সঙ্গে আমার ধস্তাধস্তি চলছে, পায়ের মধ্যে একটা মট করে আওয়াজ হলো এবং আমি সাথে সাথে পড়ে গেলাম ওইখান থেকে, আর দাঁড়াইতে আমি পারি নাই। আমি আর দাঁড়াইতে পারি না, দীর্ঘক্ষণ আমার ওই শুটিং বন্ধ রেখে আমার পায়ে বরফ ডলা হইলো, আইসক্রিম, বরফ ছিল না, আইসক্রিম দিয়ে গামছা দিয়ে বাইঁধে দেওয়া হলো। আপনারা ওই সিনটা যদি দেখেন দেখবেন যে আমার পায়ে গামছা বাঁধা হাঁটুতে। এবং আমি কোনো মতে ফাইটের শেষের অংশটুকু আমি এমন ভাবে ছিলাম যে আমি ওই গামছা বাঁধা অবস্থায় দাঁড়ায় আছি নাদের চৌধুরীর পাশে পায়ে, আর দাঁড়ায় দাঁড়ায় ফুসতেছি। আমি কোনো মতে এক পায়ে ভর দিয়ে দাঁড়ায় ওই সিনটা ওইখানে শেষ করছি। তো ওই জায়গা থেকে আমি বুঝতে পারছি যে ছেলেটির ভিতরে পারফেক্ট করার একটা প্রবণতা আছে। তো সিয়াম আহমেদ বাংলাদেশে একজন পারফেকশনিস্ট বা একজন আমির খান হওয়ার সম্ভাবনা আছে। এখন আসেন পরবর্তী পার্টটুকু পড়ি। ১ বছর চরিত্রটাকে আগলে ধরে রেখেছি, কারণ চরিত্রটাকে যাপন করতে চেয়েছি, দর্শকের নতুন কিছু উপহার দিতে চেয়েছি। আমি চেষ্টা করেছি বাকিটা দর্শকের হাতে। এই বছরের সবটুকু যার নামে করে দিয়েছি সেই জঙ্গলি নিয়ে আসছি আগামী বছর। আপনারা সিনেমা হলে আসবেন, আমাদের গোটা টিমের প্রচন্ড ভালোবাসা ও কষ্টের জঙ্গলি দেখবেন সিনেমা হলে বসে। এটাই আমার কামনা। জঙ্গলি আসছে দারুণ চমক নিয়েই ২০২৫ সালে। হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা, জঙ্গলি কিন্তু গত বছরই আসতে চাইছিল, শাকিব খানের তুফানের সঙ্গে তারা আসতে চাইছিল, কিন্তু ফাইনালি তারা আসে নাই। খুবই ভালো ডিসিশন দিছে। সামনে শাকিব খানের বরবাদ আছে। আমি আই এম ফর শিওর যে বরবাদের সঙ্গে তারা আসবে না। কারণ শাকিব খানের সিনেমা যখন মার্কেটে থাকে তখন অন্য সিনেমা খুব একটা ভ্যালু পাবে না, হলই তো পাবে না, তারপরে তো ভ্যালু পাওয়ার কথা। আমার মনে হয় সিয়াম আহমেদের এই সিনেমাটা একটা শাকিব খান ছাড়া একটা ডেটে আসা উচিত, বাদ বাকি তারা জানে। তবে প্রডিউসার লেভেল থেকে যেটা আমার মনে হলো তারা কিন্তু খুবই কনফিউজড। তারা তুফানের সময় ছাড়লো না, গত বছরে ছাড়লো না। এখন সিয়াম আহমেদ একটা ঘোষণা কিন্তু দিছে ২০২৫ সালে আসতেছে। রোজার ঈদে আসতেছে, না কোরবানির ঈদে আসতেছে, না কোন ভ্যাকেশনে আসতেছে, এটা কিন্তু সিয়াম আহমেদ বলে নাই ডিউ টু সে নিজেও জানে যে তার প্রডিউসার এটা কবে দিবে না সেটা সেও শিওর না। ২০২৫ সাল বলছে, ২০২৫ সালে দেয় কিনা এটাও একটা কনফিউশনের বিষয় আছে। তবে আমার মনে হয় একটা ভালো সিনেমা আটকে না রাখাই উচিত। যত তাড়াতাড়ি রিলিজ দিবে ততই সিনেমার জন্য মঙ্গল। তো শ্যাম আমাদের এই স্ট্যাটাস নিয়ে এই বিষয়টাই বলতে চাইছিলাম যে ছেলেটা যেই কাজটাই করে মন দিয়ে করে।
পারফেক্টলি করার চেষ্টা করে। এবং আরেকটা টার্ম যেটা বলতে চাচ্ছিলাম যে শাকিব খান শ্রেয়া মাহমুদকে সুপারস্টার বলছে। ওখানে কিন্তু আরো অনেক হিরো ছিল, আরো অনেক নায়িকা ছিল। তার কাছে মনে হইছে, শাকিব খানের কাছে মনে হইছে শ্রেয়া মাহমুদ সুপারস্টার। এটা নিয়ে অনেক ট্রল হইছে, অনেক কথা বলছে। কিন্তু শাকিব খান কিন্তু আসলে একজন দূরদর্শী। সে কিন্তু ভবিষ্যৎটা দেখতে পাচ্ছে। সে দেখতে পাচ্ছে যে সে যেই পথটা তৈরি করে দিচ্ছে সেই পথে একদিন শ্রেয়া মাহমুদ হাঁটবে। সেই কারণেই সে এই কথাগুলো বলছে এবং সে ঐদিন এতটাই এক্সাইটেড ছিল তার বরবাদের এই লঞ্চের দিন, পোস্টার লঞ্চের দিনে, ফার্স্ট লুক লঞ্চের দিনে সে এতটাই এক্সাইটেড ছিল যে সে সরল মনে এই কথাগুলো বলে ফেলছে, যেটা সে দেখে ফেলছে, যেটা সে বিশ্বাস করে। এবং এটাকে নিয়ে অনেকে অনেকভাবে এর ব্যাখ্যা দিয়েছে। কিন্তু আমি বিশ্বাস করি যে শাকিব খান যেটা দেখছে সেটা আমিও দেখছি। সিয়াম আহমেদের ভবিষ্যৎ আছে বাংলাদেশে। এবং শাকিব খানকে নিয়ে যেই ইনভেস্টমেন্ট হয়, এরকম ইনভেস্টমেন্টে না হলেও কাছাকাছি ইনভেস্টমেন্টও যদি সিয়াম আহমেদের সিনেমায় হয়, আই থিংক সিয়াম আহমেদের সিনেমা দর্শককে নিরাশ করবে না। তবে ছেলেটি অনেক এক্সপেরিমেন্ট করে, বিভিন্ন চরিত্রে সে অভিনয় করতে চায়, আমির খান যেরকম করে। বিভিন্ন ধরনের গল্পে সে যে অভিনয় করতে চায়, এইটা না করে আমার কাছে মনে হয় যে একটা ট্রেন্ডে তার যাওয়া উচিত কয়েক বছর। আগে তাকে নিজেকে তৈরি করতে হবে। নিজের অবস্থানটা আগে তৈরি করতে হবে। নিজেকে সুপারস্টার খেতাবটা অর্জন করতে হবে। তারপরে সে বিভিন্ন ক্যারেক্টারে সে ট্রাই করতে পারে। আমির খানও কিন্তু ১ম দিকে তার ১ম সব সিনেমাগুলো কিন্তু খুব রোমান্টিক ঘরানার সিনেমা ছিল। সে কিন্তু খুব বেশি এক্সপেরিমেন্ট এ যায় নাই। যখন আমির খান হয়ে গেছে, তখন সে একালি হাম, আকলে তুম, তারপরে তেরে নাম, তেরে নাম না, তারে জামিন পার, তারপর আরো অনেক সিনেমা সে করছে। ইভেন সে বাজি সিনেমাটা করতে গিয়েও কিন্তু তার কনফিউশন ছিল। কারণ বাজিটা অ্যাকশন ঘরানার সিনেমা ছিল। সারফরাজ অ্যাকশন ঘরানার সিনেমা ছিল। ওই সিনেমাগুলো কিন্তু সে খুব ইয়েতে ছিল, রিস্কে ছিল। তো সিয়াম আহমেদের বেলায় আমার মনে হয় তারও খুব একটা অ্যাকশন সিনেমায় তাকে আগে মনোনিবেশ করতে হবে। অ্যাকশন, অ্যাকশনের সঙ্গে রোমান্টিক হইতে পারে। অ্যাকশন রোমান্টিক সিনেমায় সে যদি আগে নিজেকে এমন একটা উচ্চতায় নিয়ে যেতে হবে, তারপরে সে অন্য অনেক ক্যারেক্টার সে আছে। লাইফে অনেক টাইম পড়ে আছে তার। অন্য অনেক চরিত্র সে ইয়ে করতে পারে। এক্সপেরিমেন্ট সে চালাইতে পারে। আ আমার আলোচনার সঙ্গে এতক্ষণ যারা ছিলেন ধৈর্য সহকারে তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আই হোপ আলোচনা আপনাদের ভালো লেগেছে।